এবার ইউরোপে স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া। পরমাণু শক্তি কেন্দ্রগুলোর দিকে ঝুঁকছেন জার্মানি। পিছিয়ে গেল খেরসনের গণভোট। ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরও সেনা পাঠালো জার্মানি। লিজ ট্রাস আসতে না আসতে পদত্যাগ 2 মন্ত্রীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপে স্থায়ীভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে নর্থ স্ট্রিম 1 পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত এই পাইপলাইন দিয়ে ইউরোপে আর গ্যাস সরবরাহ করা হবে না। এর আগে মস্কো বলেছিল, মেরামত কাজের জন্য পাইপলাইনটি 3 দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে। সে 3 দিন শেষ হয়ে যাওয়ার পর এখন রাশিয়া বলছে পাইপলাইনটি আবার খুলতে না পারার দায় পশ্চিমা দেশগুলোর। নিষেধাজ্ঞা তুলে নিলে কিংবা নিষেধাজ্ঞার মাত্রা কমালে কি গ্যাস সরবরাহ আবার শুরু হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, অবশ্যই রাশিয়া তার পাইপলাইন চালু না করলে ইউরোপীয় দেশগুলোতে আসন্ন শীতকালে গ্যাসের আকাল দেখা দিতে পারে এমন আশঙ্কা। সোমবার ইউরোপে গ্যাসের দাম বেড়ে যায়। আগামী মাসে সরবরাহ করার জন্য হল্যান্ডের গ্যাসের দাম সোমবার 30% এবং ব্রিটেনের গ্যাসের দাম 35% বেড়ে যায়। হল্যান্ডের গ্যাসের দামকে ইউরোপের বাজার স্ট্যান্ডার্ড ধরা হয়। গত 24শে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছেন রাশিয়া। এরপর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমা দেশগুলো এমন সময় রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে যখন ইউরোপীয় দেশগুলো তাদের জ্বালানি সরবরাহ পাওয়ার জন্য কঠিনভাবে রাশিয়ার উপর নির্ভরশীল। তবে নিষেধাজ্ঞার শিকার হওয়া সত্ত্বেও মস্কো এতদিন ইউরোপ গ্যাস সরবরাহ করেই যাচ্ছিল, কিন্তু এবার তা পুরোপুরি বন্ধ করে দিল। পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধে গ্যাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করছে, যদিও মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এদিকে পরমাণু শক্তি কেন্দ্রগুলোর দিকে ঝুঁকছে জার্মানি। নিষেধাজ্ঞা তুলে না দিলে জার্মানি সহ ইউরোপে আর গ্যাস সরবরাহ করবেন না রাশিয়া। মস্কোর এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে যাচ্ছেন জার্মানি সহ গোটা ইউরোপ। সংকট নিরসনে ব্যাপক সমালোচনার মুখেও দেশটির পরমাণু শক্তি কেন্দ্রগুলোর দিকে ঝুঁকছেন জার্মান প্রশাসন। ইউক্রেনের সেনা অভিযানের জেরে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কমিয়ে একেবারে শূন্যের কোঠায় নিয়ে এসেছেন রাশিয়ার রাষ্ট্র গ্যাস উৎপাদন ও বিতরণ সংস্থা গ্যাসপ্রম। মস্কোর বিরুদ্ধে ইউর আরোপিত নিষেধাজ্ঞা তুলে না দিলে নতুন করে আর কোনো গ্যাস ইউরোপে সরবরাহ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন পুতিন প্রশাসন। মস্কোর এমন কড়া হুঙ্কারের পর থেকেই জার্মানিতেই বেড়েই চলেছে গ্যাসের দাম। পাইকারি দর বেড়েছে কমপক্ষে 30%। এমন পরিস্থিতিতে আসছে শীতে ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কায় তেল ও গ্যাসের বদলে নবায়নযোগ্য জ্বালানির উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ কয়লা উত্তোলন প্রকল্প ও পরমাণু শক্তি কেন্দ্রগুলোর আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চালু রাখার বিষয়ে মত দিয়েছেন জার্মান অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক। তিনি বলেন, আসছে শীত মৌসুম মোকাবেলা করার জন্য যথেষ্ট জ্বালানি আমাদের রয়েছে, আর যদি সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নাই হয় তাহলে আমাদের পরমাণু শক্তি কেন্দ্রগুলো থেকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আর তাই সংকট মোকাবেলায় দেশের দক্ষিণাঞ্চলে আমাদের 2টি পরমাণু কেন্দ্র জরুরি প্রয়োজনে বিকল্প হিসেবে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও এমন প্রক্রিয়ায় জ্বালানি উৎপাদন সবসময় ঝুঁকিপূর্ণ। হ্যাবেক আরও বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় জার্মানি একা নয়, বরং গোটা ইউরোপই অভিন্ন নীতিতে এগোচ্ছে। এছাড়া চলতি বছরের শেষে নেদারল্যান্ডস সীমান্তে অবস্থিত একটি পরমাণু শক্তি কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা থাকলেও অন্যান্য পরমাণু শক্তি কেন্দ্রগুলো জরুরি প্রয়োজনে চালু রাখা হবে বলেও জানান জার্মান জ্বালানি মন্ত্রী। জার্মানির 6টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ হয় 6%, আর 41% পূরণ হয় নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে। অপরদিকে রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাস এবং কয়লা ভিত্তিক প্রকল্প থেকে বিদ্যুতের চাহিদা পূরণ হয় যথাক্রমে 13 ও 18%। এদিকে ফের পিছিয়ে গেল খেরসনের গণভোট। খেরসন, দোনেস্ক এবং লুয়ানস্ক অঞ্চলে সেপ্টেম্বরে গণভোটের পরিকল্পনা করেছিলেন রাশিয়া। গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলিকে নিজেদের দেশে অন্তর্ভুক্তির পরিকল্পনাও ছিল তাদের, কিন্তু খেরসনে মস্কোর মদতপুষ্ট প্রশাসন জানিয়েছেন এখনই গণভোট হবে না। নিরাপত্তার কারণেই গণভোট পিছিয়ে দেওয়া হচ্ছে বলেও রাশিয়া একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, নিপ্রো নদীর ওপর অ্যান্তনিভস্কাই সেতুটি ইউক্রেন বোমা মেরে কার্যত উড়িয়ে দিয়েছে। ওই সেতু পার করেই খেরসনে ঢুকতে হয়। পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা থাকায় ভোটের আয়োজন করা মুশকিল হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়ে দিয়েছেন। জাপোরিজিয়া, দোনেস্ক এবং লুয়ানস্ককেও এ মাসে গণভোট হওয়ার কথা ছিল। সেই ভোটগুলি নিয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ইউক্রেন সহ গোটা পশ্চিমা বিশ্ব রাশিয়ার এই
গণভোটের সিদ্ধান্ত তীব্র বিরোধিতা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনোভাবে ইউক্রেন এই গণভোট মানবে না, নিজেদের জমি তারা রাশিয়ার হাতে তুলে দেবেন না। শুধু তাই নয়, 2014 সালে রাশিয়া একই প্রক্রিয়ায় ক্রাইমিয়া দখল করে নিয়েছিল, ইউক্রেন তাও মেনে নেয়নি। জেলেনস্কি সোমবার দাবি করেছেন দক্ষিণ ইউক্রেনের বেশ কিছু জমি রাশিয়া দখল করে নিয়েছিল, ইউক্রেন তা পুনরুদ্ধার করতে পেরেছে, তবে রাশিয়ার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সোমবার রাতের দৈনিক বক্তৃতায় জেলেনস্কি বলেছেন তিনি আশা করছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সোমবারই যুক্তরাজ্য নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। বরিস জনসনের জায়গায় বসবেন লিজ ট্রাস। বরিস জনসন ইউক্রেনকে বিপুল সাহায্য করেছেন। জেলেনস্কি জানিয়েছেন তিনি প্রত্যাশা করেন যে ট্রাসও একইভাবে তাকে সাহায্য করবেন। বস্তুত বরিস জনসন বিদায়কালেও ইউক্রেনের জন্য একাধিক সামরিক প্যাকেজ ঘোষণা করেছেন। ট্রাসও একইভাবে ইউক্রেনের পাশে থাকবেন বলেও মনে করছেন জেলেনস্কি। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডক্ট্রিনে সই করেছেন, যেখানে রাশিয়ান ওয়ার্ল্ড নামক একটি ধারণার কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতি আরও আগ্রাসী হবে বলে মনে করা হচ্ছে। 2008 সালে জর্জিয়ার কিছু এলাকা দখল করেছিল রাশিয়া। মস্কো ওই এলাকাগুলিকে স্বাধীন হিসেবে মর্যাদা দেয়। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলকেও মস্কো একই রকম স্বীকৃতি দেয়। এই সমস্ত অঞ্চল রাশিয়ার বলে মনে করেন মস্কো। 31 পাতার রাশিয়ার ওয়ার্ল্ড ডক্ট্রিন তারই স্বীকৃতি। এদিকে ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় আরও সেনা পাঠালেন জার্মানি। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তকে শক্তিশালী করতে লিথুয়ানিয়ায় নতুন করে আরও 100 সেনা পাঠিয়েছে জার্মানি। ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে তখন এই পদক্ষেপ নিল বার্লিন। পদাতিক সাঁজোয়া বাহিনীর এসব সেনার সঙ্গে 40টি সামরিক যান একটি জাহাজে করে বাল্টিক সাগর পাড়ি দিয়ে লিথুয়ানিয়ায় পৌঁছায়। জার্মানির বন্দর নগরী ক্লাইপেদা থেকে জাহাজটি ছেড়ে যায় এবং এটিকে সফরকারী সেনারা লিথুয়ানিয়ার রুকলা সামরিক ঘাঁটিতে আগে থেকে মোতায়েন ন্যাটো সেনাদের সঙ্গে যোগ দেবে বলেও কথা রয়েছে। জার্মান গণমাধ্যমগুলো জানিয়ে দিয়েছেন দেশটির সেনারা লিথুয়ানিয়ায় মোতায়েন 3000 থেকে 5000 সেনার একটি দলকে নেতৃত্ব দেবেন। জার্মান সেনাদলের কমান্ডার ক্রিশ্চিয়ান নাউরাত এ সম্পর্কে বলেছেন আমাদের পক্ষ থেকে পূর্ব সীমান্তে আমাদের মিত্রদের প্রতি বার্তা হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাদের কমান্ডো ইউনিটটি বাল্টিক সাগর তীরবর্তী দেশ লিথুয়ানিয়ায় স্থায়ীভাবে থাকবে বলেও জানান তিনি। লিথুয়ানিয়ায় ন্যাটো যুদ্ধ দলের নেতৃত্বে রয়েছেন জার্মানি। দেশটিতে এর আগে থেকেই প্রায় 1500 জার্মান সেনা মোতায়েন ছিল, যারা বাল্টিক সাগরের পূর্ব উপকূলে মোতায়েন রয়েছে। একজন জার্মান সেনা কমান্ডার বলেছেন আগামী মাসে তারা লিথুয়ানিয়ায় প্রথম সামরিক মহড়া চালাবেন। এদিকে সর্বশেষ খবরে জানতে পারবেন লিজ ট্রাস আসতে না আসতে পদত্যাগ 2 মন্ত্রীর। বরিস জনসনের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। লিজ ট্রাস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাককে হারিয়ে দিয়েছেন। লিজ ট্রাস জয়ী হতে না হতেই বরিস জনসনের মন্ত্রিসভার 2 সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতি মন্ত্রী নাদিনে ডরিস। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথা জানিয়ে দিয়েছেন। আর নাদিনে ডরিস বিবিসিকে বলেছেন তিনি এখন লেখালেখিতে মনোযোগ দেবেন। অন্যদিকে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা এক চিঠিতে প্রীতি বলেছেন আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলেও নতুন স্বরাষ্ট্র সচিব নিয়োগ করা হলে আমি সরে যাব। লিজ ট্রাসকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি, সেই সঙ্গে লিজকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি সম্মানিত জানিয়ে প্রীতি লিখেছেন দেশকে রক্ষা করা এবং অভিবাসন ব্যবস্থার সংস্কারের কাজ করে আমি গর্বিত। যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে লন্ডনের ওয়েস্টমিনিস্টার একটি সম্মেলন কক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচন পরিচালনা করে 1922 কমিটি। এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করেন। তাতে ট্রাসের পক্ষে 81,326 ভোট এবং সোনাকের পক্ষে 60,399 ভোট পড়েছে। আজ মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলন কক্ষে উপস্থাপিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস। সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকাও দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যুদস্ত করেছেন। জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস। কর কমানোর পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বলিষ্ঠ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।